ঘটনাটা আমি ভুলতে পারিনি। বোধহয় ভোলা যায় না বলেই। আর বারবার প্রশ্ন জাগে নিজের মনে, সেদিন আমি ঠিক দেখেছিলাম তো? না, একটু ভুল হলো। সেদিন নয়, সেই রাতে আমি ঠিক দেখেছিলাম তো। নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক অনীশ দেবের লেখা ভয়ের গল্প ঠিক 10টায় ট্রেন এসেছিল। লেখকের ভূমিকায় কৌশিক জানা, মাস্টারজির চরিত্রে শুভদীপ বনু, ব্রিজমোহন শ্রীবাস্তবের ভূমিকায় সৌম্যদীপ বনু, জগমোহনের চরিত্রে দেবরাজ চক্রবর্তী, রামাইয়ার ভূমিকায় জিৎ ঘোষ। গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। স্টেশনটার নাম সাতবাহিনী। জীবনে কখনো তার নাম শুনিনি, তবে তাতে কোনো অসুবিধে নেই। সেলসেল লাইনে কাজ করি, নাম না জানা জায়গায় চষে বেড়ানোই আমাদের কাজ। সেসব জায়গায় জিনিস বিক্রি করার মধ্যে একটা অন্যরকম মজা আছে। আমাদের কোম্পানি একটা অদ্ভুত যন্ত্র বের করেছে। যন্ত্রটার কাজ মশা, মাছি, পোকামাকড় তাড়ানো। দেখতে ছোট, অনেকটা সেলুলার ফোনের মতো। ভেতরে যত রাজ্যের ইলেকট্রনিক সার্কিট, তবে যন্ত্রটা কাজ করে আল্ট্রাসনিক নীতিতে। অর্থাৎ শব্দোত্তর তরঙ্গ তৈরি করে এমন কাণ্ড বাঁধিয়ে দেয় যে মশা, মাছি, পোকামাকড় সেই শব্দ শুনে পরিত্রাহী চিৎকার করে পালাতে থাকে, অথচ মানুষের কান সেই শব্দ মোটেও শুনতে পায় না। বিজ্ঞান আমি জানি না, বুঝিও না, কিন্তু যন্ত্রটা খদ্দেরকে গছাতে হলে তার ভেতরকার ব্যাপার স্যাপার সম্পর্কে খানিকটা অন্তত আইডিয়া থাকা দরকার। তাই ঠিক সেটুকুই আমাদের কোম্পানির একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি মুখস্থ করে নিয়েছি। কোম্পানির সঙ্গে কথা ছিল গোমো, বারডিহি এবং ডেহেরি অন সোন এই বেলটা আমি 2 সপ্তাহে কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা বেশ অ্যাট্রাকটিভ, তাই যথেষ্ট উৎসাহ নিয়ে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গেছি গোমো জাংশন, সেখানে দিন 5 কাজ করেছি। তারপর একদিন বিকেলে গোমো থেকে পাটনা হাতিয়া এক্সপ্রেস ধরে রাত 9টা, 9:30 নাগাদ পৌঁছে গেছি বারডিহি। বারডিহিতে বেশি যন্ত্র বিক্রি করতে পারিনি, কে জানে কপালটাই বোধহয় খারাপ ছিল। তাই দিন 3 পরই মনমরা অবস্থায় চড়ে বসেছি বারডিহি ডেহেরি অন সন প্যাসেঞ্জার ট্রেনে। জায়গা দুটোর দূরত্ব মাত্র 140 কিলোমিটার, কিন্তু টিকটিক করে চলা গদাই লস্করি প্যাসেঞ্জার ট্রেন যে বেশ লেটে পৌঁছবে সেটা গোড়া থেকেই মালুম হয়েছিল। শীতের সময়, তাই ডালটনগঞ্জ পেরোতে না পেরোতেই বাইরেটা অন্ধকার হয়ে এলো। মাঠঘাট, গমের ক্ষেত, যা কিছু দেখছিলাম সব মুছে গেল।
গারোয়া রোড জাংশন পেরোতেই আমার একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎই কোমরে আটা পেজারটা পিপ পিপ করে বাঁশি বাজিয়ে আমাকে জাগিয়ে দিলে। তাড়াহুড়ো করে যন্ত্রটা চোখের সামনে তুলে ধরতেই মেসেজটা চোখে পড়ল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, এখনই বারডিহিতে ফিরে যেতে হবে। সেখানে একটা কোম্পানি জরুরি ভিত্তিতে 25 পিস পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। বারডিহির কাজ সেরে তারপর যেন আমি ডেহরি অনশন রওনা হই। ইলেকট্রনিক্স ক্রমেই যে বিরক্তিকর হয়ে উঠছে, পেজার এবং সেলুলার ফোন তার জ্বলন্ত প্রমাণ। শীতের সন্ধে প্যাসেঞ্জার ট্রেনে যে শান্তিতে একটু ঝিমোবো তার উপায় নেই। কিন্তু বিরক্তির সঙ্গে সঙ্গে সামান্য প্রলোভনও উঁকি দিয়েছিল আমার মনে, কারণ 25 পিস যন্ত্র বিক্রির কমিশন নিতান্ত ফেলনা নয়। বারডিহিতে কোথায় যেতে হবে সে হদিশও পাওয়া গেল পেজারে। এখন শুধু ট্রেন থামলেই নেমে পড়ার অপেক্ষা। কম্বল মুড়ি দেওয়া দেহাতি এক সঙ্গীকে বারতিনেক ডাকাডাকি করে তারপর জানতে পারলাম পরের স্টেশন সাতবাহিনী। অগত্যা ট্রেন থামতেই হাড় কাঁপানো ঠান্ডায় নেমে পড়লাম সাতবাহিনীতে। সাত বোনের কোনো কাহিনী থেকে এই স্টেশনের নাম রাখা হয়েছে কিনা কে জানে, তবে যেখানে নামলাম তা স্টেশন না শ্মশান বোঝা দেয়। আমার সঙ্গে একটা হাত ব্যাগ এবং আর একটা বিশাল ভারী সুটকেস। সুটকেসে রয়েছে আমাদের তৈরি যন্ত্র ইনসেক্ট সেন্টিনেল, যাকে আমরা সংক্ষেপে IS বলি। শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম কাঁকড় ছড়ানো নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস আমাকে জড়িয়ে রইল। ভূতে আমার তিলমাত্র বিশ্বাস নেই, তাছাড়া ট্রাভেলিং সেলসম্যানদের ভূতের ভয় থাকলে চলে না। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সাতবাহিনী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা কেমন ভুতুড়ে ভুতুড়ে ঠেকছিল। প্ল্যাটফর্মে টিম টিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছিল, দেখে মনে হচ্ছিল ওদেরও শীত করছে। আর কুয়াশার চাপে ওদের আলো বেশি দূর ঠিকরে যেতে পারছে না। সামনে পেছনে তাকালে গাঢ় আঁধার, তার ফাঁক ফোঁকরে কোথাও একটা কি দুটো আলোর ফুটকি, আর আকাশে আধখানা চাঁদ, তাকে ঘিরে সহচর কয়েকটা তারা। একটা অদ্ভুত ধরনের ডাক আমার কানে আসছিল, তবে ঝিঁঝি নয়, হয়তো অন্য কোনো পোকামাকড়। মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেট সোয়েটারের অন্দরমহল পর্যন্ত ঢুকে একেবারে কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মের ওপরে খানিকটা দূরে একটা ছোট ঘর গোছের ব্যাপার চোখে পড়ল। বোধহয় স্টেশন মাস্টারের ঘর। সে যাই হোক, আগে ওখানে গিয়ে আশ্রয় নেওয়া দরকার, নইলে এই ঠান্ডায় নির্ঘাত স্ট্যাচু হয়ে যেতে হবে। সুটকেস আর ব্যাগ তুলে নিয়ে ঘরটার দিকে হাঁটা দিলাম। শীতের কামড়ে হাত পায়ের জোরগুলো প্রায় অকেজো হয়ে যাওয়ার জোগাড়। গায়ের জোরে নয়, স্রেফ মনের জোরে এগিয়ে চললাম। বারবার তেনজিন এবং হিলারির কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল আমার চারপাশে বরফ পড়ছে। ঘরের কাছাকাছি পৌঁছে গেছি এমন সময় গাঢ় অন্ধকারের আড়াল থেকে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি কারণ তার সারাটা শরীর কম্বল দিয়ে ঢাকা, অনেকটা কবন্দের মতো। তবে মাথার কাছটায় সামান্য ফাঁক লক্ষ্য করলাম। সেই ফাঁকের ভেতর দুটো চোখ স্পষ্ট জলজল করছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কে এই মানুষটা? कहाँ जाओगे महाराज? জড়ানো ভারী গলায় কবন্ধ প্রশ্ন করল। আমি কোনো রকমে তাকেও বোঝালাম যে আমি বারডিহিতে ফিরতে চাই। তাতে জানতে পারলাম
সকাল 7:15 আগে কোনো ট্রেন নেই, কারণ ডেহরি অন সোন বারডি প্যাসেঞ্জার ওই সময়েই সাতবাহিনীতে আসে। তারপর সে জড়ানো গলায় বলল, कोई बात नहीं, রাতটা মাস্টারজির কমরায় থেকে যান। আমি যেন সেই নেমন্তন্নের অপেক্ষাতেই ছিলাম। সুতরাং আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঢুকে পড়লাম মাস্টারজির ঘরে। আমার কবন্ধ চেহারার শুভাকাঙ্ক্ষী তখন জড়ানো গলায় দেশওয়ালি গান গাইছে। ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকতেই কেমন অদ্ভুত একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। ঘরটা যেমন বিচিত্র, তেমনই বিচিত্র ঘরের 3 জন মানুষ। জানি এরপর আমি যা বলবো সেটা বিশ্বাস হওয়া কঠিন, কিন্তু আমার মিথ্যে বলারও কোনো উপায় নেই। ঘরের ভেতরে ঢুকতেই আমার মনে হলো ঠান্ডাটা যেন বেশ কয়েক গুণ বেড়ে গেল। আজও মনে পড়ে ব্যাপারটাতে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু পোড় খাওয়া সেলসম্যানের সহজাত স্মার্টনেসে অবাক ভাবটাকে চট করে সামলে নিলাম। তারপর ঘরে হাজির 3 জন মানুষের দিকে তাকিয়ে কাষ্ঠ হেসে ঢুকে পড়লাম ঘরের অন্দরে। তারপর দরজাটা আবার ভেজিয়ে দিলাম। চুন সুড়কের গাঁথনি দিয়ে তৈরি ঘরটা মাপে মাঝারি, হয়তো 10x15 হবে। ঘরের মাথায় টিনের চাল, সেখান থেকে একটা উলঙ্গ বাল্ব ঝুলছে। ভোল্টেজ কম থাকায় তার আলোটা কেমন লালচে দেখাচ্ছে। বাল্বের প্রায় গা ঘেঁষে ঝোলানো রয়েছে একটা বড় মাপের সিলিং ফ্যান। বাল্বটা ফ্যানের ওপর দিকটায় থাকায় ঘরের মেঝেতে আর দেওয়ালে ফ্যানের বিচিত্র ছায়া পড়ছে। একটা ব্লেডের ছায়া ঘরের মানুষগুলোর গায়ের ওপর দিয়ে চলে গেছে দেওয়াল পর্যন্ত। ঘরের জানলা দুটো, কিন্তু ঠান্ডার জন্যে দুটোই বেশ ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের বাঁদিক ঘেঁষে বেশ বড় মাপের চৌকো কাঠের টেবিল, তার একদিকে একটা সাবেকি চেয়ার, মাস্টারজির চেয়ার। তার পাশেই একটা যন্ত্র রাখা আছে, বোধহয় খবর পাঠানোর টরেটক্কা যন্ত্র। টেবিলে বেশ কিছু কাগজপত্র ডাঁই করা রয়েছে, তারই মাঝে একটা বড় মোমবাতি দাঁড় করানো, আর টেবিলের শেষ প্রান্তে একটা কালো রঙের ধুলো পড়া টেলিফোন। চেহারা দেখে মনে হয় না গত 5 বছরে ওটা কখনো বেজে উঠেছে। টেবিলের এপাশে আরও 2টো চেয়ার, কাঠ, পেরেক আর টিনের পাত দিয়ে যথাসাধ্য তাপ্পি মারা। তারই একটার হাতলে একটা নস্যি রঙের কম্বল ভাঁজ করে রাখা। কম্বলের কাছাকাছি কয়েকটা মশা উঠছে, পিনপিন করে শব্দ হচ্ছে। ঘরের 3 জন মানুষ এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছিল। তাদের ঘিরে সিগারেট অথবা বিড়ির ধোঁয়া উঠছিল। আমার কাষ্ঠ হাসির উত্তরে একজন উষ্ণ অভ্যর্থনা জানালে আমাকে, आइए साहब आइए, बेफिक्र रहिए, ट्रेन टाइम पे आ जाएगी। কথায় বোঝা গেল এই ঘরটা বেশ কিছুদিন ধরেই ওয়েটিং রুমের ভূমিকা পালন করছে। দিনে না হোক, অন্তত রাতের বেলায়। নইলে আমাকে দেখা মাত্রই ট্রেন সময় মতো এসে যাবে, এ কথা ঘোষণার মানে কি? শীতের প্রকোপ বেড়ে উঠতেই বেশ খানিকটা অবাক হয়েছিলাম, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম ঘরের মানুষগুলোকে দেখে। আগেই বলেছি, ভূতের ওপরে আমার বিন্দুমাত্র আস্থা নেই, আর এই 3 জনকে দেখে মোটেই চোর ডাকাত বলে মনে হচ্ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমি অবাক হলাম, কারণ 3 জনের পোশাক আশাক একেবারে 3 রকমের। মানে দেখেই বোঝা যাচ্ছিল এই 3 জনের শিক্ষা, দীক্ষা, রুচি, সচ্ছলতা এসবের মধ্যে কোনো মিল নেই। অথচ ওরা 3 জন কাছাকাছি গোল হয়ে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছে। প্রথম জন, যিনি আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন, হঠাৎ টেবিলের কাছে গিয়ে
সাবেকি চেয়ারটায় বসে পড়লেন। অর্থাৎ তিনি বোধহয় মাস্টারজি। তার পরনে গরম কাপড়ে তৈরি কালচে রঙের প্যান্ট, গাঢ় সবুজ সোয়েটারের ওপরে ঘন নীল রঙের প্রিন্স কোট এঁটে বসেছে। চেহারা মোটার দিকে হওয়ায় কোটটা মধ্যপ্রদেশ বরাবর যথেষ্ট ফুলে রয়েছে। কোটের পকেট থেকে উঁকি মারছে দোমড়ানো কোঁচড়ানো একটা রুমাল, আর 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাস্টারজির রং ময়লা, গলায় মাথায় মাফলার, গোলগাল মুখে বয়সের ভাঁজ, ঠোঁটের ওপরে কাঁচা পাকা ঝাঁটা গোঁফ, ভুরুজোড়া প্রায় গোঁফেরই আত্মীয়। মাথার যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় ভদ্রলোকের অবস্থা একরকম ইন্দ্রলুপ্ত। মাস্টারজি শব্দ করে নাক টানলেন কয়েকবার, তারপর পকেটে রুমাল দিয়ে নাকটিকে বাগিয়ে ধরে কষে ঝাড়া দিলেন 2 বার। রুমাল পকেটে রেখে সিগারেটে 2 টান দিয়ে একটু সামলে নিয়ে আমাকে হিন্দিতে বললেন, বসুন, ওই চেয়ারটায় বসুন। হাতলে কম্বল ঝোলানো চেয়ারটিকে পেরিয়ে আমি পরের খালি চেয়ারটার কাছে গেলাম। হাতের সুটকেস আর ব্যাগ মেঝেতে নামিয়ে রেখে বসে পড়লাম চেয়ারে। প্রায় সঙ্গে সঙ্গেই ঠান্ডায় শিউরে উঠলাম। পাশের চেয়ারের কম্বলটা আমার গায়ে দিতে ইচ্ছে করছিল, কিন্তু কার না কার কম্বল গায়ে দেওয়া কি ঠিক হবে, এই কথা ভেবে চুপ করে রইলাম। ঠিক তখনই ঘরের বাকি 2 জন মানুষ টেবিলের কাছে এসে দাঁড়ালো। আমার দুপাশে 2 জন। বাল্বের আলোয় ওদের অদ্ভুত ছায়া পড়ছে টেবিলে, মেঝেতে। একজনের চেহারা নিতান্তই কুলি কামিন গোছের, গায়ের জামা কাপড়ও সেই রকম, মোটাসোটা কুচকুচে কালো রং, চোখ লালচে, গা থেকে কেমন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। 2 আঙুলে টিপে ধরা বিড়িতে শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু 3য় জনের চেহারা আর পোশাক তাক লাগিয়ে দেওয়ার মতো। ফর্সা সুন্দর মুখে আভিজাত্যের ছাপ, পরিষ্কার করে দাড়ি গোঁফ কামানো, বয়স 35-36 হবে। পরনে হালকা ছাই রঙের 3 পিস স্যুট, গলায় টাই, চোখে রিমলেস চশমা। ভদ্রলোকের ডান হাতের মধ্যমা আর অনামিকায় সোনা বাঁধানো 2টো পাথরের আংটি, আর কপালের বাঁদিকে একটা বড় লালচে তিল। চেয়ারে বসে খানিকটা স্বস্তি পেয়েছিলাম, তবে শীত একটুও কমেনি। তার উপরে এই অদ্ভুত ঘরে এই 3 জন মানুষের জোট আমাকে হতবাক করে দিয়েছে। কিন্তু উপায় কি? রাতটা 4 জনে মিলেই কাটাতে হবে। সিগারেটের তেষ্টা পাওয়ায় একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরলাম। সিগারেটে শুকটান দিয়ে কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর কি বলবো ভাবছি, এমন সময় মাস্টারজি আমাকে বিপদ থেকে বাঁচালেন। বললেন, আপনাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে। আশ্চর্য, কি করে উনি বুঝলেন আমি সেলসম্যান? এই 5 বছরের সেলসের চাকরি করে করে আমার চেহারায় কি সেলসম্যানের স্পষ্ট ছাপ পড়ে গেছে? সেরকম কোনো ছাপ আবার হয় নাকি? আমার অবাক ভাব দেখে চাপা হাসলেন মাস্টারজি। ছোট হয়ে আসা সিগারেটটা টেবিলে রাখা একটা ভাঙা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে তিনি বললেন, অবাক হওয়ার কিছু নেই, প্যাসেঞ্জার দেখে দেখে আমার চোখ এক্সপার্ট হয়ে গেছে। তা কি বিক্রি করেন আপনি? আমি আবার একটু উৎসাহ পেয়ে গেলাম। মাস্টারজিকে ইনসেক্ট সেন্টিনেলের কথা বললাম। ভাবলাম, যাককে, আমার যন্ত্রের গুণপনা জাহির করেই 3 ঘণ্টা চারেক কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগেই আমার বাঁ দিকে দাঁড়ানো স্যুট পরা ভদ্রলোক ধপ করে বসে পড়লেন 2য় খালি চেয়ারটায়। সামান্য হেসে বললেন, আমিও এক সময় এই লাইনেই ছিলাম। সোলার ল্যান্টার্ন মানে সৌর লণ্ঠন বিক্রি করতাম। আপনি হয়তো নাম শুনেই থাকবেন।
চ্যাম্পিয়ন ব্র্যান্ড সোলার ল্যান্টার্ন। নাম না শুনে থাকলেও আমি সৌজন্য দেখিয়ে ঘাড় নাড়লাম। ওকে একটা সিগারেট অফার করতেই মাথা নেড়ে না বললেন। বাইরে ট্রেনের হুইসেল শোনা গেল। ঘটাংঘট শব্দ তুলে ঝড়ের বেগে ছুটে গেল কোনো এক্সপ্রেস ট্রেন। ঘরটা থরথর করে সামান্য কেঁপে উঠল। আমার মাথার উপরে বিশাল পাখাটা দুলে উঠল এপাশ ওপাশ। তার ব্লেডের ছায়া ঘরের মেঝেতে জীবন্ত প্রাণীর মতো নড়তে লাগলো। ট্রেনের হুইসেল শোনা গেল আবার, বহু দূর থেকে ভেসে এলো। আর তার ছুটে যাওয়ার শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। যতদূর জানি, কোনো স্টেশন থেকে থ্রু ট্রেন পাস করাতে হলে সিগন্যাল সবুজ করে দিতে হয়। মাস্টারজি তো আমাদের সঙ্গে বসে আছেন, তাহলে তাহলে সিগন্যালের কাজটা করলো কে? কি আবার জগমোহন? গোঁফের ফাঁকে হেসে বললেন মাস্টারজি। আমার পোর্টার। ভদ্রলোকের দেখি আশ্চর্য ক্ষমতা। না বলা প্রশ্ন দিব্যি টের পেয়ে যান। আমি কৌতূহলের নজরে তাকে জরিপ করলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। জগমোহন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখা কম্বল মুড়ি দেওয়া সেই কবন্ধ। আর এখন আমার ডান দিকে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে তারই কোনো ভাইরা ভাই। এই লোকটার পরিচয় এখনো আজ করতে পারিনি। সঙ্গে সঙ্গেই হেঁচকি তুলে হাসলেন মাস্টারজি। রুমাল বের করে বেশ জোরে নাক ঝেড়ে বললেন, এ হলো রামাইয়া, গ্যাংম্যান। মানে এক সময় গ্যাংম্যান ছিল, বছর 4 হলো চাকরি ছেড়ে দিয়েছে। কাছাকাছি ঝুবড়িতে থাকে, মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করতে আসেই বীরজুবাবুর মতন। কথা শেষ করে ফিটফাট প্রাক্তন সেলসম্যানের দিকে হাত দেখালেন মাস্টারজি। ভদ্রলোক হাত জোড়ো করে নমস্কার জানালেন আমাকে। বললেন, আমার নাম ব্রিজমোহন শ্রীবাস্তব। আমিও প্রতি নমস্কার করে নিজের পরিচয় দিলাম। আমাদের গল্পগুজব চলতেই লাগলো, আর মাঝে মাঝে সিগারেট। আমি ভাঙা ভাঙা হিন্দিতে কাজ চালাচ্ছিলাম, কিন্তু শুধু রামাইয়া নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইল। ওর কম্বল ঘিরে মশার দল পিনপিন করে উঠছে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কথাবার্তার ফাঁকে একবার হাত ঘড়ি দেখলাম, সবে 9:30। সেটা লক্ষ্য করে মাস্টারজি বললেন, মধ্যেই ঘড়ি দেখছেন? আপনার ট্রেন তো সেই সকালে। এর মধ্যেই বোর হয়ে গেলেন? আমাদের বোর হলে চলে না মশাই। আমাদের ট্রেন আসবে সেই রাত 10টায়। আমাদের মানে কাদের? ব্রিজমোহনের সহযাত্রী আর কেউ রয়েছেন নাকি? তাছাড়া রাত 10টায় কোন ট্রেনই বা আসবে? কোথায় যাওয়ার ট্রেন? একটা শীতের ঢেউ পাক খেয়ে গেল আমাকে ঘিরে। শ্রীবাস্তবের মুখ চোখ কেমন অদ্ভুত লাগছিল আমার। যখন উনি কথা বলছেন, হাসছেন, তখন সব কিছু ঠিকঠাক মনে হলেও ওর চোখ জোড়ায় কোনো রকম ছায়া পড়ছে না। চোখ দুটো যেন মরা কই মাছের মতো তীক্ষ্ণ, অথচ প্রাণহীন। হঠাৎই আমার কোমরের কাছ থেকে পিপ পিপ শব্দ উঠল। আবার সেই হতচ্ছাড়া পেজার। দেখি এবার কি খবর পাঠালো হেডকোয়ার্টার। শ্রীবাস্তব এবং মাস্টারজি প্রায় একই সঙ্গে বলে উঠলেন, কি বেজার নাকি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর যন্ত্রটা কোমর থেকে খুলে নিয়ে ধরলাম চোখের সামনে। মেসেজ রিসিভ করতে গিয়ে অবাক হলাম। কোথায় মেসেজ? শুধু সারি সারি জিজ্ঞাসা চিহ্ন ফুটে উঠছে পেজারে। বহু চেষ্টা করেও ওই অদ্ভুত মেসেজ আমি পাল্টাতে পারলাম না। মাস্টারজি টেবিলের ওপারে আমার ঠিক উল্টো দিকে বসে আছেন। পেজারের মেসেজ কোনো মতেই ওর দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু উনি
গলা খাঁকড়ানি দিয়ে বললেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি কখন যে কি করে বসে কোনো বিশ্বাস নেই। তবে ওই জিজ্ঞাসা চিহ্নই জীবনের সার কথা। তুলসীদাস বলে গেছেন, মায়া ছায়া একসি বিলা জানে কোয়ে, ভক্তা के पाछे लागे सम्मुख भागे सोए। মানে মায়ার ছায়া একই। শেষটা উনি বিড়বিড় করে কি যে বললেন কিছুই বুঝতে পারলাম না। অবশেষে ক্ষান্ত হয়ে পেজারটা আবার গুঁজে রাখলাম কোমরে। রামাইয়া ফুঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বোটকা গন্ধটা আমার নাকে এসে ঝাপটা মারল। আমার গা গুলিয়ে উঠল। অথচ বাকি দুজন দিব্যি নির্বিকার। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো একটা ঘটনার জন্য অপেক্ষা করছেন, ট্রেনের জন্য নয়। অবশ্য মাস্টারজির ট্রেন ধরার কথাও নয়। শ্রীবাস্তব হাত নেড়ে মশা তাড়ানোর চেষ্টা করে বললেন, এই মশার চেয়ে বিরক্তিকর আর কিছু নেই মশাই। গায়ে কামড় না বসেও যদি আশেপাশে ওড়ে তাহলেও বিচ্ছিরি লাগে। আমি আবার একটা ছুতো পেয়ে একেবারে পাক্কা সেলসম্যানের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়লাম। ঝুঁকে পড়ে সুটকেস খুলে একটা যন্ত্র বের করে নিলাম। কে বলতে পারে, যন্ত্রটা দেখে শুনে মাস্টারজি আর শ্রীবাস্তব হয়তো একটা করে কিনে ফেলতে পারেন। তাছাড়া কোম্পানির প্রচারও তো খানিকটা হবেই। একটা আইএস মাস্টারজির টেবিলে রেখে যন্ত্রটার গুণাগুণ সম্পর্কে 7 কাহন বক্তৃতা শুরু করে দিলাম। মাস্টারজিকে 3 নম্বর সিগারেট অফার করে বললাম, যন্ত্রটা চালু করলেই এর অ্যাকশন দেখতে পাবেন। এ ঘরের সব কটা মশা পালিয়ে গিয়ে একেবারে রেল লাইনে গিয়ে শেল্টার নেবে। মাস্টারজি সিগারেটের ধোঁয়া ছেড়ে বার কয়েক নাক টানলেন। ব্রিজমোহন শ্রীবাস্তবের সঙ্গে তার চোখাচোখি হলো। লক্ষ্য করলাম ওদের দুজনের চোখেই কৌতুক। সেটা আমার আইএসের প্রতি তাচ্ছিল্য কিনা বুঝতে পারলাম না। মাস্টারজি বিড়বিড় করে বললেন, মশার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না, তবু আপনি যখন বলছেন তখন চালু করুন। শীত টিত ভুলে গিয়ে আমি যন্ত্রটাকে ঘরের সুইচ বোর্ডের কাছে নিয়ে গেলাম। প্লাগ পয়েন্টের মেন কর্ডের প্লাগটা গুঁজে দিয়ে যন্ত্রটাকে বসিয়ে দিলাম মেঝেতে। তারপর মাস্টারজি আর শ্রীবাস্তবের দিকে অহংকারী ম্যাজিশিয়ানের ভঙ্গিতে তাকালাম। এইবার হাত দুটো শব্দ করে ঝেড়ে নিয়ে একটু হেসে আইএসের সুইচটা অন করে দিলাম। বিপর্যয়টা শুরু হলো সঙ্গে সঙ্গে। আল্ট্রাসনিকের প্রকোপে পিন পিন করে ওরা মশাগুলো যথারীতি পালাতে শুরু করলো ঠিকই, তবে বাকি 3 জন মানুষও অদ্ভুত আচরণ করতে শুরু করে দিল। জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে মাস্টারজি তড়াক করে চেয়ার থেকে লাফিয়ে উঠলেন। দোকানে আঙুল ঠেসে ধরে মুখ বিকৃত করে চিৎকার করে বলে উঠলেন, बंद कीजिए साहब, बंद कीजिए, वो शैतान मशीन को बंद कीजिए, हाँ वो। শ্রীবাস্তবের আভিজাত্য তখন কোথায় উবে গেছে। দোকানে হাত চেপে লাফিয়ে উঠেছেন তিনিও, আর জড়ানো স্বরে চিৎকার করে সব বলে চলেছেন। আর রামাইয়া পাগলা কুকুরের মতো দাপাদাপি করে ঘর ময় দৌড়তে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে লাফিয়ে উঠছে শূন্যে। সব মিলিয়ে সে এক বিভৎস অবস্থা। অবাক ভাবটা কোনো রকমে কাটিয়ে উঠে আমি চট করে আইএসের সুইচটা অফ করে দিলাম। যন্ত্রটায় তো এমন কোনো গোলমাল নেই যাতে আল্ট্রাসনিকে মানুষের কোনো অসুবিধে হবে। তাছাড়া আমার তো কিছুই হয়নি। তাহলে এই 3 জন মানুষ এরকম অদ্ভুত আচরণ করলো কেন? মাস্টারজি আবার নিজের চেয়ারে বসে পড়েছেন। মাথা ঝুঁকিয়ে বড় বড় শ্বাস ফেলছেন। শ্রীবাস্তব একটা চেয়ারের পিঠে হাত রেখে একরকম যেন ধুঁকছেন। আর রামাইয়া ঘরের মেঝেতে বসে মাথা ঝাঁকাচ্ছে আর মাঝে মাঝে ভয়ার্ত চোখে একটু দূরে রাখা যন্ত্রটার দিকে দেখছে। আমি একটু অপ্রস্তুত অবস্থায় পড়লাম। কি বলবো কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না।
এমন সময় বহু দূর থেকে কোনো ট্রেনের হুইসেল শোনা গেল। হুইসেলের শব্দটা অনেকটা আর্তচিৎকারের মতো শোনালো। আর ঠিক তখনই ঘরের সিলিং পাখাটা অতিকায় পেন্ডুলামের মতো ধীরে ধীরে দুলতে শুরু করলো। শ্রীবাস্তব উদ্ভ্রান্ত চোখে তাকালো মাস্টারজির দিকে, চাপা গলায় বলল, ট্রেন আসছে, আমাদের ট্রেন। মাস্টারজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, সোয়েটার কোট টেনে টুনে ঠিকঠাক করে নিলেন, যেন এখনই কোথাও বেরোবেন। আর রামাইয়া তার ক্লান্ত দেহটাকে ভাঁজ ভেঙে কোনো রকমে দাঁড় করালো। আমি ঘড়ি দেখলাম, রাত 10টা হতে কয়েক সেকেন্ড বাকি। ট্রেনটা ছুটে আসার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু তার ছোটার গতি বিন্দুমাত্র কমছে বলে আমার মনে হলো না। এরপর যা হলো তা কি করে আমি সইতে পেরেছি জানি না। রামাইয়া এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চোখের পলকে ওর মুখ মাথা ছিন্নভিন্ন তরমুজের মতো ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে গেল চারপাশে, অথচ ওর কবন্ধ দেহটা তখনও সোজা হয়ে দাঁড়িয়ে। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তখনও জানি না এরকম অবিশ্বাস্য ঘটনা আরও ঘটবে। রামাইয়ার পর শ্রীবাস্তবের পালা। ওর চিৎকারটা অনেকটা ঘাড় মটকে দেওয়া মুরগির মতো শোনালো, আর পাটকাঠি ভাঙার মতো মর্মর শব্দ করে ওর পেটের ওপর আড়াআড়ি তৈরি হয়ে গেল একটা বীভৎস ক্ষতচিহ্ন। সুন্দর পোশাক আশাক রক্তে ভেসে গেল, প্যান্ট বেয়ে রক্তের ঢল গড়িয়ে পড়ছে মেঝেতে। সেই অবস্থাতেই এক ভয়ঙ্কর উল্লাস ফুটে উঠল শ্রীবাস্তবের চোখে মুখে। তিনি উত্তেজিতভাবে বলে উঠলেন, ট্রেন এসে গেছে, রাত 10টার ট্রেন। মাস্টারজি হাসলেন, উন্মাদের হাসি। হাসতে হাসতেই তার মাফলার জড়ানো গলাটা ফাঁক হয়ে গেল, মাথাটা ঝাঁকুনি দিয়ে ঘুরে গেল উল্টো দিকে, কিন্তু বাকি দেহটা সোজাসুজি আমার মুখোমুখি, অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়ানো। রক্ত ছড়িয়ে পড়ল টেবিলে, টেবিলের কাগজে। কোটের রং গাঢ় নীল হওয়ায় রক্তের দাগ তেমন বোঝা যাচ্ছিল না। ওই অবস্থাতেই মাস্টারজি কোটের পকেট থেকে রুমাল বার করে নাক ঝাড়লেন। সিলিং পাখাটা এখনো আরো জোরে জোরে দুলছে, ওটার ব্লেডের ছায়া খেলা করে যাচ্ছে আমাদের চারজনের গায়ের ওপর। শ্রীবাস্তব তাড়া দিলেন মাস্টারজিকে, মাস্টারজি, চলো, আর সময় নেই। তারপর আমার বিহল চোখের সামনে তিনটে রক্তাক্ত ক্ষত বিক্ষত মানুষ হাত ধরাধরি করে বেরিয়ে গেল ঘরের বাইরে। ট্রেনের শব্দটা তখন প্ল্যাটফর্মে ঝড় তুলছে। চলে যাওয়ার সময় মাস্টারজির পিঠটা আমি দেখতে পাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছিলাম পিঠের ওপর ফেরানো তার মুখটাও। সেখানে নানা জায়গায় রক্তের ছিটে, আর প্রশান্ত ভঙ্গিতে চোখ দুটো বোঝা। মাস্টারজি ঠোঁট নড়ে উঠল, ওরা তিনজন প্ল্যাটফর্মের ওপর দিয়ে তীরের মতো ছুটে গেলেন রেল লাইনের দিকে। অন্ধকারে ওদের আর দেখা গেল না। ট্রেনের চাকার শব্দ রাতের অন্যান্য শব্দের গলা টিপে ধরল। বুক ফাটানো রক্ত হিম করা আর্ত চিৎকার করে উঠল ছুটন্ত ট্রেনের হুইসেল। তারপর সব চুপচাপ। শীতের বাতাস আর মশার পিনপিন শব্দ ঘিরে ধরছিল আমাকে। তার একটু পরেই বোধহয় আমি ঘরের দরজার কাছে টলে পড়ে গিয়েছিলাম।
পরদিন বারডেহি ট্রেনে যখন উঠলাম তখন পুরোপুরি সুস্থ হইনি। পোর্টার জগমোহন আমাকে ট্রেনে তুলে দিয়েছিল। ওর কাছেই শুনেছি রাত 10টায় ওই এক্সপ্রেস ট্রেনের তলায় গত 5 বছরে 3 জন সুইসাইড করেছে। মাস্টারজি, ব্রিজমোহন শ্রীবাস্তব আর রামাইয়া। যখন বেঁচে ছিল তখন ওরা কেউ কাউকে খুব একটা চিনত না, কিন্তু মারা যাওয়ার পর কোনো কোনো রাতে ওরা 3 জন দেখা দেয় এই ভাঙাচোরা ঘরটায়। তারপর একসঙ্গে ঝাঁপ দেয় ওই ভুতুড়ে এক্সপ্রেস ট্রেনের তলায়। এসবই জগমোহনের গা সওয়া হয়ে গেছে, তবে ট্রেনটাকে সে কখনোই চোখে দেখেনি, শুধু তার শব্দ শুনেছে। শেষ হলো আজকের গল্প, অনিশ দেবের লেখা। ঠিক 10টায় ট্রেন এসেছিল। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।